Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আজকে এই আমার এই প্ল্যাটফর্মে আমি তোমাদের সামনে বিশেষ কিছু বলবো না, বরং আমাদের সাথে আজকে একজন কৃতি অ্যাসপিরেন্ট আগে ছিল, এখন বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসাবে সিলেক্টেড হয়েছে, সন্দীপ লোহারা। ওর সম্বন্ধে আমরা কিছু অন্তত জানার প্রয়াস রাখবো এই ভিডিওর মাধ্যমে, যাতে তোমাদেরকে আমরা কিছুটা হেল্প করতে পারি। প্রচুর স্টুডেন্ট অনেক দীর্ঘ প্রতীক্ষার পর এই জায়গাটায় পৌঁছতে পারে, সেই রকমই একজন কৃতি স্টুডেন্ট হচ্ছে সন্দীপ। ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম, সন্দীপ। Thank you so much, ma'am, for this lovely opportunity and this platform, ma'am. অসংখ্য ধন্যবাদ। আজকে আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমার নিজের এরকম একটা পজিশনে আসতে পেরেছি ঠাকুরের দয়ায়। সবার প্রথমে আমি আমার এই অ্যাচিভমেন্টটা আমি আমার স্বর্গীয় বাবা এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি ডেডিকেট করতে চাই, ম্যাম। অসংখ্য ধন্যবাদ, ম্যাডাম। আমার এই জার্নিটা মানে খুব অনেকটা লেন্দি একটা প্রসেস দিয়ে পার হয়েছি, ম্যাম। অনেক কঠিন একটা অধ্যবসায় দিয়ে গিয়ে আজকে এই জায়গাতে আসতে পেরেছি। অনেক আপনাদের সবসময়ের মতো সবসময় আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি। অনেক ভিডিওস দেখেছি, অনেকভাবে আপনারা, ম্যাম, সাহায্য করেছেন, হেল্প করেছেন, ম্যাম। বিভিন্নভাবে মক ইন্টারভিউ দিয়েছি আপনার কাছে, অনেকভাবে গাইড করেছেন, ম্যাম। আমি ফরএভার গ্রেটফুল, ম্যাম। আজকে আমি নিজে এখানে উপস্থিত থাকতে পারি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এবং খুব আমি আপ্লুত যে আজকে এত বড় একটা পরীক্ষাতে এরকম একটা র‍্যাংক করতে পেরেছি। আমি খুব খুব খুশি, ম্যাম। না, আমি যখন সন্দীপের সাথে ওভার দি ফোন এবং ওর মক ইন্টারভিউ নিয়েছিলাম, আমার কিছু মনে পড়ে। সন্দীপ, তোমাকে আমি বলেছিলাম যে তুমি যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা তোমার এই যে পুরো স্ট্রাগলটা, তুমি যেভাবে নিজেকে তৈরি করেছো ফর দ্য ইন্টারভিউ, ফর দ্য এন্টায়ার ডাব্লিউবিসিএস, তুমি ট্রুলি এটা ডিজার্ভ করতে। আশা করি আমিও তোমাকে যে জায়গাটা, যে যে ইমপ্রুভমেন্টগুলো বলেছিলাম, তুমি সেটাকেও রেকটিফাই করতে পেরেছিলে। তো আজকে সন্দীপ, ছোট্ট করে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং তুমি কবে থেকে ডাব্লিউবিসিএস এর জন্য ভাবলে বা কিভাবে প্রিপারেশন নিলে, যদি ছোট্ট করে একটু আমাদের সাথে শেয়ার করো। নিশ্চয়ই, ম্যাম, নিশ্চয়ই। ম্যাম, আমার ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা শুরু আমার বাবার হাত ধরেই আরকি। বাবা আমার ইন্সপিরেশন। বাবা আমাকে ১ম বলেছিল এই পরীক্ষাটার ব্যাপারে। বাবা বল মানে বাবা আমাকে অনেকদিন থেকেই ইন্সপায়ার করেছে এই পরীক্ষাটার জন্য। আমি মানে বাবাকে দেখেই শুরু করেছিলাম এই প্রিপারেশনটা নেওয়া। আজ থেকে, ম্যাম, ২০২০ নাগাদ আরকি আমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের এই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করি। তার আগে, ম্যাম, আমি আমার ব্যাকগ্রাউন্ড বলতে চাই। সেটা, ম্যাম, আমি কোচবিহারের জেনকিন্স স্কুল থেকে আমি পাস আউট হই ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক, এবং তারপরে আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি কমপ্লিট করি ২০১৯ এ এবং এমএসসি কমপ্লিট করি ২০২১ এ সয়েল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এবং তারপর থেকে আমি ২০২১ থেকে একদম লাগাতার এই পরীক্ষাটার জন্যই প্রিপারেশন নিয়ে এসেছি। যে ২০২১ থেকে শুরু করে, ম্যাম, আজকে ২০২৬ এই যে জার্নিটা, এই জার্নিটা অনেক কঠিন পরিস্থিতি দিয়ে আমি পার করেছি লাইফে। আর আজকে এরকম একটা মানে আউটকাম আমার কাছে এসেছে, এটা আমি সম্পূর্ণটাই আমি অলমাইটির কাছে গ্রেটফুল। কারণ আমার এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি বিলং করি, ম্যাম। কারণ এখানে আমাদের এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করা ছাত্রদের জন্য অনেকটা কঠিন, এরকম একটা সেক্টরে গিয়ে পড়াশোনা করা, যেখানে হচ্ছে গিয়ে আমাদের আমরা কাদেরকে দেখে আমরা এই জিনিসটা করব বা এগোবো? কারণ আমাদের খুব হাতে গোনা রেয়ার, খুব কম সিনিয়র বা খুব কম মানুষজন আরকি এই পরীক্ষার জন্য আরকি অ্যাপিয়ার হন। কারণ বেশিরভাগটাই সবাই এগ্রিকালচার বেসড পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। সেক্ষেত্রে, ম্যাম, আজকে এগ্রিকালচার পড়া সত্ত্বেও একটা সিভিল সার্ভিসের মতো একটা ব্যাকগ্রাউন্ডকে চুজ করে দীর্ঘদিন সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে লেগে থেকে আজকে এরকম একটা পর্যায়ে আসতে পেরেছি, ম্যাম। আমি ফরএভার থ্যাঙ্কফুল এটার জন্য। কারণ আজকে দেখলে পরে অনেক অনেক কষ্ট দিয়ে গেছে ফেজটা, কিন্তু আজকে সমস্ত কিছুই মনে হচ্ছে যে সমস্ত কিছুই worth it। কারণ এরকম আমার অনেক বন্ধু রয়েছে যারা হয়তো আজ থেকে ৪-৫ বছর আগেই হয়তো চাকরি পেয়ে গেছে বা ভালো জায়গায় তারা পোস্টিং এ আছে। তারা অনেক, অনেক হয়তো ভালো জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আ এখন মনে হয় যে আমার হয়তো সময়টা একটু বেশি লাগলো। হ্যাঁ? আজকে ২৮ বছরে গিয়ে আমি এই পর্যায়ে আসতে পারলাম। কিন্তু মনে হয় যে আজকে এরকম একটা এক্সাম আমি ক্র্যাক করতে পেরেছি। আমি সত্যি থ্যাঙ্কফুল, এবং থ্যাঙ্কফুল আমার অনেকেই আমাকে এই জার্নিতে সাহায্য করেছে। আমার অনেক স্যার, অনেক ম্যাম, অনেক
মানে ইন্টারভিউ প্রিপারেশনটার ফেজটাতে অনেকেই আমাকে সাহায্য করেছে। আমি 2022-এও ইন্টারভিউ দিয়েছিলাম। তখন থেকে আমাকে আমার অমর্ত্য দেবনাথ স্যার, উনি ডিএমডিসি আছেন এখন। হ্যাঁ, তার তার আন্ডারেই আমি অনেকটা প্রিপারেশন করেছিলাম ইন্টারভিউ এর। আমার সিনিয়র সুরজ দা আছে। আমার ইউনিভার্সিটির অনেক স্যার, গণেশ স্যার আছেন, আভাস স্যার আছেন, অনেক তামাং স্যার আছেন। এখন মানে অনেক স্যাররা আছেন আমার এই এই একটা মানে আউটকাম এর পিছনে। কারণ তারা আমাকে অনেকটা মানে বার্ডেন দিয়েছে, পড়াশোনা করার একটা সুযোগ দিয়েছে। প্লাস আমি এরকম একটা পর্যায়ে আজকে আসতে পেরেছি, সম্পূর্ণটাই আমি মানে মানে আমার মা-বাবা, আমার দিদি আজকে এরকম একটা আমাকে সম্পূর্ণ এই প্রসেসটাতে সাপোর্ট করেছে থ্রু আউট দিস জার্নি। এবং একটা দীর্ঘ একটা যুদ্ধ, যে এই আল্টিমেট একটা আউটকামে পৌঁছতে পেরেছি। এবং অ্যাজ এ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসেবে নিজের নাম দেখতে পাওয়াটা, আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান। আর আপনাদের ম্যাম, আপনার মতো আমি গাইডেন্স পেয়েছি, যে আমাকে অনেক মানে কথাগুলো আমাকে হেল্প করেছে পার্সোনালিটি টেস্টে আমাকে, মানে যেগুলো জায়গায় আমাকে ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল, এগুলো ধরিয়ে দিয়েছেন ম্যাম। আই এম সো মাচ থ্যাঙ্কফুল ম্যাম। একদমই তাই সন্দীপ, তোমার কথা শুনতে শুনতে আমার নিজেরও মানে এই উত্তরণের সময়টা আমার মনে হচ্ছে, মানে মানুষ চোখে ভেসে উঠছে। তো একদমই তাই, একজন অ্যাসপিরেন্টকে একজন সফল অফিসারে পরিবর্তন করার এই জার্নিটার পেছনে প্রচুর মানুষের অবদান থাকে। প্রচুর শিক্ষা আমাদের নিতে হয়, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা, ওই হাতে বাঁধা কয়েকটা বই পড়লে এই জায়গাটায় আসা যায় না। এর পেছনে যে উপলব্ধিটা, এটা যদি না থাকে সন্দীপ, তুমি দেখবে পরবর্তীকালেও চাকরি জীবনে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়। আর এই মানে বটগাছ যত বড় হয় তার মূলটা তত শক্ত হয়। এই মূলটা আমি চাইবো তোমার সবসময় থাকবে, এবং সেই ধারাটা আছে বলে তুমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছো। আমার পরের প্রশ্ন তোমাকে, তুমি অপশনাল কি সাবজেক্ট নিয়েছিলে, এবং তোমার এখন বর্তমানে যেহেতু কাট আপটা অনেকটা বেশি গেছে, আমার মনে পড়ে 2020 সালেও কাট আপটা অনেক বেশি গেছিল, তোমার কি মনে হয় অপশনাল এবং ডেসক্রিপটিভ পেপারের রোল কতটা ভাইটাল টু ক্লিয়ার দিস ডাব্লিউবিসিএস এক্সামিনেশন, স্পেসিফিক্যালি গ্রুপ এ বা গ্রুপ বি সার্ভিসের মতো জায়গাটায় যদি আমরা কথা বলি? নিশ্চয়ই ম্যাম। এখন যদি 2020 থেকে আমরা আমাদের ট্রেন্ডটা অ্যানালাইসিস করি ম্যাম, যখন আর কি প্রিপারেশন জাস্ট শুরু করেছিলাম, তখন থেকেই 2020 থেকেই বিশেষ করে অনেকটা বেশির দিকে যাওয়া শুরু হয় ওই কোভিডের পর থেকে। মানে প্রত্যেকটা বছর 20, 21, 22, 23 প্রতিটা বছরেই কাট অফটা এতটা মানে হাইয়ের দিকে যাচ্ছে ম্যাম। সেক্ষেত্রে এখন মনে হয় যে আমাদের যে এমসিকিউ পেপার যেগুলো রয়েছে, সেই এমসিকিউ পেপারের নম্বরটা তোলা যতটা না ভাইটাল ম্যাম, তার থেকে আমার মানে পাশাপাশি মানে আমার ওই যে অপশনাল পেপার যে দুটো রয়েছে এবং ডেসক্রিপটিভের যে বাংলা ইংলিশের পেপারটা, এই পেপার দুটোতে মানে অনেকটা নম্বর আমাদেরকে স্কোর করতে হয়েছে। তা না হলে পরে হয়তো এতটা কাট অফ যখন আসছে পরীক্ষাতে হয়তো, কিন্তু আমি মনে করি ম্যাম যে এই জায়গাটা অ্যাচিভ করার মতো, কিন্তু এটার জন্য মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের দরকার। এরকম একটা পরীক্ষা যেখানে আমাদের একটা মানে অনেকগুলো পরীক্ষা, তো অনেক পরীক্ষার্থীর প্রত্যেকটা পরীক্ষা কিন্তু ভালো হয় না। আমি নিজের ক্ষেত্রেও বলতে চাই যে আমার হয়তো একটা দুটো পেপার হয়তো খারাপ হয়েছে, কিন্তু তখন আমাকে মাইন্ডসেটে রাখতে হয়েছে যে ঠিক আছে, এটা তো একটা রেস, এটা তো একটা রেস নয়, এটা একটা ম্যারাথন, আমাকে লম্বা দৌড়াতে হবে। হ্যাঁ না, যে জিনিসটা আমাকে লম্বা জিনিসটাকে টেনে নিয়ে যেতে হবে। কারণ আমার যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমার একটা ব্যাকআপ আছে, যে আমি অন্য একটা পরীক্ষাতে হয়তো আমি একটা ভালো স্কোর করব, যেখানে আমার ওই আগের যে যে পেপারটাতে আমার কম নম্বর আছে, সেই নম্বরটা আমি যেন ডেফিসিটটাকে আমি বাড়াতে পারি। তো এখন এই যে এই পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে ম্যাম, আমার মনে হয় যে অপশনাল পেপার এবং ডেসক্রিপটিভ পেপারটা আমাদের এই পেপার দুটোতেই, কারণ এমসিকিউ এ যদি আমরা বরাবর দেখি ম্যাম, সবারই ওই 550 থেকে শুরু করে 600 এই কাছাকাছি একটা নম্বর কিন্তু আমাদের প্রত্যেকেই হয়তো আমরা সিকিউর করেছি। কিন্তু কিন্তু আমার মনে হয় ম্যাম যে যদি ওই পেপারটার পাশাপাশি আমরা যদি ভালো নম্বর যদি অপশনাল পেপারটা এবং ডেসক্রিপটিভ এর পেপারটাতে যদি আমরা ভালো স্কোর করতে না পারি, তাহলে হয়তো আমাদের র্যাঙ্কিং এ কিন্তু হয়তো আমরা অনেকটাই পিছিয়ে যাব। সেক্ষেত্রে এখন যে হাই কাট অফের যে একটা ট্রেন্ড চলছে, হ্যাঁ, সেই কাট অফটা ক্লিয়ার করতে কিন্তু আমাদের বরাবরই অসুবিধা হবে, যদি না আমরা সেই মানে আমাদের নিজস্ব অপশনাল পেপার, যেটা আমরা নিজেরা ডিসাইড করব, এবং আমাদের বাংলা ইংলিশের পেপারটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকটাই টাফ হবে। আমি যদি বলি, আমার এগ্রিকালচার ছিল অপশনাল ম্যাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার থেকে আমি পড়াশোনা করেছি। তো এগ্রিকালচারের ব্যাকগ্রাউন্ড আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি ওই ইউজি থেকে।
মানে আন্ডার গ্রাজুয়েট যখন বিএসসি তে পড়াশোনা করেছি ম্যাম, আমাদের এখানে পড়াশোনাটার স্ট্যান্ডার্ড এতটা সুন্দর ইউজিতে, যে আমাদের যে প্রথম থেকে আমরা যে প্রিপারেশনটা করেছিলাম এখানে আমাদের যে স্যাররা পড়িয়েছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো মানে ভবিষ্যতে যদি আমি কখনো ডব্লিউবিসিএস সিলেক্ট করি সেক্ষেত্রে আমার এগ্রিকালচার অপশনালটা আমার কাজে দেবে। তো আমার হুম। ক্ষেত্রেও ম্যাম ওই এগ্রিকালচার অপশনালটা আমাকে অনেকটা হেল্প করেছে এই জায়গাটায় পৌঁছানোর জন্য। কারণ এগ্রিকালচার অপশনালে মানে বরাবরই একটা ভালো নম্বর স্কোর হয়, আমার সিনিয়র দাদারা আছেন তাদের কাছে শুনেছি, অনেকের কাছেই শুনেছি। কিন্তু আমার এগ্রিকালচার অপশনালটা সিলেক্ট করার পিছনে একটাই কারণ, কারণ আমি এই সাবজেক্টটাতে কনফিডেন্ট, আমি এই সাবজেক্টটাতে পড়াশোনা করেছি, এই সাবজেক্টটা আমার অনেক জানা। কারণ এই সাবজেক্টটাতেই আমি বিএসসি, আমি প্রায় 6 বছর এই সাবজেক্টটায় পড়াশোনা করেছি, এখানে আমি এমএসসি কমপ্লিট করেছি যখন। তো সেই কোশ্চেন গুলো তো সেই মোরলেস ম্যাম ওখান থেকেই ওরিয়েন্টেড, যেখান থেকে আমার কোশ্চেন গুলো মানে যে কোশ্চেন গুলো আমাকে বিসিএস এ ফেস করতে হয়েছে, মিনিমাম 70 to 80% কোশ্চেন আমি কিন্তু আমার পড়াশোনা থেকেই হয়তো আমি কভার করেছি। কিন্তু সেগুলো সেক্ষেত্রেও ম্যাম মানে সিলেবাসটা তো একটা হিউজ সিলেবাস, সেক্ষেত্রে আমি মানে ওই দীর্ঘদিন থেকে একটা মানে প্ল্যানিং একটা ওয়েতে পড়াশোনা করে আজকে মানে ডেসক্রিপটিভ পেপারটাতেও হয়তো ভালো নম্বর স্কোর করেছি এবং অপশনাল পেপারটাতেও ভালো নম্বর হয়তো এসেছে। তা না হলে হয়তো এত সুন্দর একটা রেজাল্ট হয়তো আমি নাও পেতে পারতাম। সেটা মানে একটা খুব ভাইটাল একটা পেপার, দুটোই পেপারই, যেখানে ডেসক্রিপটিভটা আমরা যদি প্রতিদিন যদি আমাদের লেখা যদি প্র্যাকটিস না করি আমরা, তাহলে আমরা ডেসক্রিপটিভ পেপারটাতে কিন্তু স্কোর কিন্তু আমাদের সেই অ্যাভারেজ স্কোর হবে। সেক্ষেত্রে যদি আমাদেরকে অ্যাভারেজ স্কোরের থেকে বেশির দিকে আমাদের নম্বর তুলতে হয়, আমাদের কিন্তু প্রতিনিয়তই লেখা প্র্যাকটিসের সাথে থাকতে হবে। হ্যাঁ, প্রতিনিয়ত খবরের কাগজ পড়েছি। হ্যাঁ, বাংলাতে বাণী সংসদের বই পড়তাম। তারপরে আরো কিছু বই পড়েছি, অ্যাডভিকনের বই পড়েছি আমি, অ্যাডভিকনস পাবলিকেশনের কিছু ডেসক্রিপটিভ রাইটিং এর। হ্যাঁ, তারপরে কিছু লেখার জন্য লেখা প্র্যাকটিসের জন্য প্রতিদিন পেপারও দেখতাম, পেপার থেকে অনেকটা আমি মানে পেপার রেগুলার বেসিসে পড়েছি, যেটা আমাকে একটা মানে রাইটিং এর সেন্স বিল্ড করতে সাহায্য করেছে। পাশাপাশি ম্যাম আমি অপশনালটা আমি নিজের থেকেই তৈরি করেছি, আমার সম্পূর্ণ প্রিপারেশনটাই মানে আমি কোনো কোচিং এ তো মানে আমি সেভাবে করতে পারিনি। মাঝখানে বাবা এক্সপায়ার করলো, বাবাকে নিয়ে অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম ম্যাম। সেক্ষেত্রে মানে সম্পূর্ণ প্রিপারেশনটাই বাড়িতে নিজে বসে সেলফ স্টাডি। তো অনেকটা সময় দিয়েছি, সময় করেছি ম্যাম, এটার আউটকামটাই পেয়েছি ম্যাম। দেখো, আমারও এটাই মনে হয় আমরা কারোর থেকে কোনো একটা গাইডেন্স নিতে পারি যে আমি কি পড়তে চাইছি, কিন্তু পড়তে আমাকে নিজেই হবে, ওই রাস্তাটা আমাকে নিজেকেই এগোতে হবে। আমরা ধাক্কা খাবো, কিন্তু ধাক্কা খেলে তবেই আমরা বুঝতে পারবো যে কেন আমরা ধাক্কা খাচ্ছি, এবং সেই পথটা যতক্ষণ না আমরা নিজেরা আমাদের নিজেদের মতো পথ, বা প্রত্যেকের তো স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয়, তুমি যেরকম এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের, তোমার অপশনাল, তোমার নলেজ যেটা হবে সেটা আর 4-5টা অন্য স্টুডেন্টের থেকে কিন্তু আলাদা হবে। সেখানে যেমন তুমি অ্যাডভান্টেজ পাবে, আবার অনেক সাবজেক্ট এরকম হবে যেখানে কিন্তু তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, রাইট? তো একদম। সন্দীপ, পরের আমি আর একটা প্রশ্ন তোমার কাছে রাখবো। ইন্টারভিউ এর জন্য তোমার কি মনে হয়েছে, এখন যেহেতু তুমি সফল হয়েছো, বেসিক পড়াশোনার বাইরেও ইন্টারভিউতে কি কি চেক করা হয়, এরকম 3টে কোয়ালিটি যেটা হয়তো ওভার দি টাইম থ্রু আউট ইউর মানে আপব্রিঙ্গিং বা নার্চারিং থেকে ডেভেলপ করতে হয়, এবং সেটা কিন্তু খুব ম্যাটার করে ইন্টারভিউতে, এরকম যদি কিছু আমাদের সঙ্গে তুমি শেয়ার করো। নিশ্চয়ই ম্যাম, যেহেতু আমাদের 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট আমাদের এক্সিকিউটিভ ডব্লিউবিসিএস এ রয়েছে, সেক্ষেত্রে ম্যাম আমাদের পার্সোনালিটি টেস্টটাকে, আমাদের পার্সোনালিটিটা ম্যাম মানে এমন ভাবে গ্রো করতে হবে যেখানে আমাদের প্রথম থেকে মানে আমাদের একটা শৈশব থেকে আমাদের আপব্রিঙ্গিং পর্যন্ত আমাদের কিছু কিছু কোয়ালিটি নিয়ে আমরা বড় হই। হ্যাঁ না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা পার্সোনালিটি টেস্ট ফেস করার জন্য মানে যেরকম আমি মানে অনেক ধরনের পার্সোনালিটি টেস্ট মানে বিভিন্ন ভাবে হয় তো। তো সিভিল সার্ভিসের ক্ষেত্রে আমি অনেক ইউপিএসসি মক ইন্টারভিউ গুলো দেখেছি, বিসিএস এর মক ইন্টারভিউ গুলো দেখেছি। সেক্ষেত্রে তারা একটা জিনিসই মনে করেন যে আমাদের মধ্যে অনেস্টি, মানে তারা খুব এই জিনিসটাতে তারা খুব জোর দেন যে আমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার যদি আমি না জানি, আমি ডিরেক্ট বলবো যে সরি স্যার, আমার এই জিনিসটা জানা নেই। রাদার আমি সেই জায়গাটায় আমি হয়তো জানলাম না, কিন্তু আমি জিনিসটা ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমাদেরকে খুব সহজেই কিন্তু বুঝে যায় যে এই কথাটাগুলো ঠিক বলছে না, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করছে। তো ম্যাম একটা মানে অনেস্টি একটা বিশাল বড় একটা ফ্যাক্টর, আমাদেরকে অনেস্ট থাকতে হবে পার্সোনালিটি টেস্টে। আমাদের যারা রেসপেক্টেড ইন্টারভিউয়াররা থাকেন, কারণ তারা অনেক সিনিয়র মানুষজন থাকেন ওখানে, সবাই আইএস আইপিএস একটা বড় বড় পর্যায়ের মানুষজন থাকে, তারা অনেক আমাদের এরকম অনেক পার্সোনালিটি টেস্ট আমাদের ফেস করেছেন, যারা আমাদেরকে হয়তো আমাদের কথা থেকেই বুঝতে পারবে যে আমরা ঠিক বলছি কি না, মানে ভুল বলছি। তো আমার মনে হয় আমাদের ট্রু মানে নিজেদের মানে ট্রু টু দা সেলফ থাকতে হবে, আর আমাদেরকে সবসময় একটা কনফিডেন্স রাখতে হবে
যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যদি একটা কোশ্চেনের অ্যান্সার নাও পারি আমি পরেরটা চেষ্টা করব, না রেদার আমি সেই একটা না কোশ্চেন মানে যে কোশ্চেনটা আমি পারছি না সেটার উপরে আমি লেগে থেকে আমার হয়তো পরের কোশ্চেন গুলো হয়তো আমি মিস করে যাব। আমি দুটো ইন্টারভিউ ফেস করলাম ম্যাম, মানে পার্সোনালিটি টেস্ট আমার দুটো, আমি 2022-এও দিয়েছিলাম পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আনলাকিলি আমি সিলেক্টেড হতে হতে পারিনি। কিন্তু আমার আগের 2022-এরও আমার নিজের পার্সোনালিটি টেস্টের যদি এক্সপিরিয়েন্স বলি, আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে আমাকে মোরললেস অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে যেগুলো আমি ভালো মতোই ট্যাকেল করতে পেরেছিলাম। আর এই বছরের পার্সোনালিটি টেস্টও 20-25 মিনিট থেকে হয়েছে। হ্যাঁ, অনেকটা সময় ধরে হয়েছে। তারা আমার আমার ছোট্ট আমার করে একটু পেশেন্স, তোমার অভিজ্ঞতাটা বলো, ছোট্ট করে আমার যদি তুমি তোমার অভিজ্ঞতাটা বলো। হ্যাঁ ম্যাম। তুমি যদি ছোট্ট করে তোমার অভিজ্ঞতাটা হ্যাঁ, শেয়ার করো যে পার্সোনালিটি টেস্টে কি হয়েছিল। একদম একদম। এই আমাদের মানে এই বছরের যে আমার পার্সোনালিটি টেস্টটা হয়েছে ম্যাম, সম্পূর্ণটাই আমার এগ্রিকালচার বেসড এবং আমার কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহার ডিস্ট্রিক্ট মানে আমার নিজে, আমি কোচবিহার থেকে বিলং করি বলে আমাকে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক অ্যাসপিরিয়েন্টদেরই নিজেদের ডিস্ট্রিক্টটাকে প্রচন্ড রকম তারা এমফাসিস দেয়। কারণ নিজের ডিস্ট্রিক্টটাকে যদি আমরা ঠিকঠাক না জানতে পারি তাহলে পরে মানে ওটা আমাদের বিশাল রকমের ড্রব্যাক। আমাদের নিজস্ব ডিস্ট্রিক্টটা থেকে আমাকে অনেক প্রশ্ন করেছে, আমাকে নিয়ার অ্যাবাউট 30খানা কোশ্চেন করেছিলেন র্যাপিড ফায়ার, যেখানে আমাকে হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম দিচ্ছে এবং আমাকে অনেক কোশ্চেনের অ্যান্সার হয়তো আমাকে দিতে হয়েছে। যেখানে হয়তো তারা সময় দিচ্ছে, আমাকে এরকমও কোশ্চেন করেছে, আচ্ছা রাজবাড়ি তো তুমি কোচবিহার থেকে আছো, রাজবাড়ি এত সালে তৈরি হয়েছিল, ওই সময় কোন রাজা ছিল, আচ্ছা ওই রাজা ছিল, ওই রাজা কাকে বিয়ে করেছে, এরকম অনেক ক্রস কোশ্চেনিং এর পর ক্রস কোশ্চেনিং করেছে ম্যাম। তারপরে বিভিন্ন সার্ভিস থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কি কাজ করতে হয়, তারপরে আমার এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে জিও পলিটিক্স থেকে কোশ্চেন করা হয়েছে। মানে ওভারঅল মানে অপশনাল প্লাস আমার কোচবিহার ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট প্রোফাইল, নিজের বাড়ি থেকে শুরু করে নিজের এই যে মানে বিসিএস এর বিভিন্ন ধরনের এই প্যারামিটার্স গুলো যেগুলো যেগুলো রয়েছে সমস্তটাই আমাকে কভার করা হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে। এবং বিভিন্নভাবে অনেক সময় কনস্টিটিউশন থেকেও আমাকে অনেকগুলো কোশ্চেন করেছে, ইকোনমিক্স থেকেও কোশ্চেন করেছে। হ্যাঁ, কনস্টিটিউশন থেকে আমাকে জিজ্ঞেস করেছিল আর্টিকেল 200, হঠাৎ করে অ্যাব্রাপ্টলি জিজ্ঞেস করেছিল, মানে আর্টিকেল 200। এগ্রিকালচার থেকে আমাকে সয়েল সায়েন্স থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, আমাকে এগ্রিকালচার থেকে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও কি, এই অনেক এই ধরনের কোশ্চেন গুলো করেছিল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কি কাজ করতে হয়, বিডিওদের কি কি ফাংশনিং করতে হয়। ওভারঅল আমার একটাই মানে আমি দুটো ইন্টারভিউ মানে দুটো পার্সোনালিটি টেস্ট ফেস করে একটা জিনিসই বুঝতে পারলাম, যে আমাদেরকে ট্রু টু দ্য সেলফ থাকতে হবে, অনেস্টলি আমাদেরকে অ্যান্সার দিতে হবে, এবং ওদের কাছে আমার রিপ্রেজেন্টেশনটা যেন একদম অলওয়েজ হাম্বেল হয়। কারণ হাম্বেলনেস তারা কিন্তু সবসময় কিন্তু লক্ষ্য করেন। কারণ আমাকে দেখে যদি তারা মানে আমাকে প্রথমেই দেখলে আমার যেন ওই অ্যাপিয়ারেন্সটা থাকে যে না আমি ওই চেয়ারে বসার জন্য হয়তো বসার জন্য যোগ্য কিনা, এরকম আমার অ্যাপিয়ারেন্সটা মানে খুব ম্যাটার করে। এবং একটা ওভারঅল হলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা যদি পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপারেশন নিই, আমাদের মনে হয় যে সেটা মানে অ্যাজ এ রেজাল্টটা ফলপ্রসূ ভালো হবে। একদমই। তোমার কথার সূত্র ধরে আমার এটাই মনে হলো, জ্ঞানী আর গুণী দুটো ব্যক্তিত্বের মধ্যে তো পার্থক্য হয়। জ্ঞানী হয়তো হ্যাঁ প্রথাগত বিদ্যায় হওয়া যায়, গুণীটা অনেকটা জীবনের মানে চড়াই উতরাই পাঠ হতে হতে জীবনের এক্সপিরিয়েন্স নিতে নিতে নিজেকে সমৃদ্ধ করতে করতে আমরা হই। তো এই গুণ, এই জিনিসটা না থাকলে ইন্টারভিউ বোর্ডে আর কি অত বড় পার্সোনালিটিদের সামনে নিজেকে মেলে ধরাটা একটু ডিফিকাল্ট হয়। তো খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে, কিন্তু এই ইন্টারভিউটা আমরা বেশি দীর্ঘায়িত করব না। সন্দীপ, লাস্ট আমরা এই শেষ করার আগে মানে তুমি, আমি চাই কিছু বলে যাও ভবিষ্যৎ যারা অ্যাসপিরেন্ট আছে, যারা দীর্ঘদিন হয়তো ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিয়েছে, অনেক জায়গায় সফল হয়েও হয়তো ফাইনালি সফল হতে পারেনি, বা যারা এই প্রথম শুরু করছে, তোমার কিছু নোট তুমি যদি রেখে যাও, তারপরে আমরা ইন্টারভিউটাকে কনক্লুড করব। নিশ্চয়ই ম্যাম, নিশ্চয়ই। আমি একটা কথাই আমার ফিউচার অ্যাসপিরেন্ট যারা আমার মানে ফিউচার অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য একটা কথাই বলতে চাই সব শেষে, যে লাইফটাতে আমাদের যে একটা ডব্লিউবিসিএস এর মতো এক্সাম আমরা যখন সিলেক্ট করেছি, আমাদেরকে ওই জিনিসটাকে মানে প্রায়োরিটি দিয়ে সবসময় লেগে থাকতে হবে। কারণ এটা একটা লং প্রসেস, এরকম একটা পরীক্ষা যেখানে হয়তো রেজাল্ট দিতে প্রায় 2 থেকে 3 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় ফাইনাল রেজাল্টের জন্য। আমাদেরকে কিন্তু পেশেন্স হারালে হবে না, সব সময় আমাদেরকে ওই মাথায় একটা জিনিসই রাখতে হবে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি আজকে এগ্রিকালচার পড়াশোনা করে হয়তো আমি এগ্রিকালচার বেসড কোনো হয়তো পরীক্ষাও সেভাবে দেইনি, খুব হাতে গোনা পরীক্ষা দিয়েছি, ব্যাংকিং এর পরীক্ষা দেইনি, একটা পরীক্ষার জন্য দীর্ঘদিন থেকে লেগে থেকে আজকে
আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, যেখানে আমি এরকমও হয়েছে ম্যাডাম যে অন্যান্য অনেক পরীক্ষা, সহজ সহজ পরীক্ষা হয়তো আমি অ্যাপিয়ার করিনি যে এই পরীক্ষাগুলোতে, কিন্তু আমার মাথায় একটা জিনিসই ছিল যে আমার এইমটা যেন সবসময় হাই থাকে, যে আমি কি করতে যাচ্ছি সেটার মধ্যে আর এবং আমি যেটা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি সেটার মধ্যে যেন আমি একটা সবসময় যেন একটা সামঞ্জস্য বুঝেই রাখতে পারি। কারণ এরকম একটা পরীক্ষা যেটা আমাদের পেশেন্স, যেটা আমাদের এন্ডিউরেন্স, যেটা আমাদের পার্সিভারেন্স, যেটা আমাদের নলেজ থেকে শুরু করে প্রতিটা ডাইমেনশন একটা মানুষের যেটা টেস্ট করে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে জীবনে অনেক কঠিন টাইম আসবে। আমি নিজে লাইফে ফেস করেছি প্রচুর কঠিন সময়। আজকে আমি এরকম একটা জায়গায় থেকে একটা জিনিসই বলতে চাই যে সবাই যেন আমরা এই যে মানে পেশেন্স দিয়ে যেন আমরা এই যুদ্ধ, আমি বলতে চাই যে এটা একটা সত্যি যুদ্ধের মতো, একটা যুদ্ধ জয় করার মতনই ব্যাপার। যে একটা লম্বা একটা এতদিনের প্রসেস, যেখানে হার না মেনে দাঁতে দাঁত কষে আমাদের যেন এই যে প্রিপারেশন ফেজটা যেন আমরা চালিয়ে যেতে পারি। এবং আমি সবসময় তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই যে আপকামিং দিনে যেন আমি আরো এখান থেকে এখানে আরো WBCS অফিসারদের যেন দেখতে পাই। এটা আমার তাদের কাছে সবসময় থাকবে, যেন শুধু একটা জিনিসই যে আমাদের হাম্বল থাকতে হবে, লাইফে লেগে থাকতে হবে। এবং আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম যে অনেক কষ্ট করলে, অনেক লেগে থাকলে, অনেক পেশেন্স দিয়ে ধরে থাকলে, যদি আমি আমার হার্ডওয়ার্কটা যদি ঠিকঠাক মতো পুট করতে পারি এবং ভগবান যদি সহায় করেন, প্রত্যেকেই আমরা সফল হব। এটাই আমার তাদের কাছে বলা, যে তাদের জন্য অল দ্য বেস্ট যারা এই প্রিপারেশন ফেজ দিয়ে যাচ্ছেন। এবং যারা যারা আজকে হয়তো এই পার্সোনালিটি টেস্টে বা পরীক্ষায় হয়তো যারা অল্প কিছু নম্বরের জন্য যারা সিলেক্টেডও হতে পারেনি, আমি তাদেরকেও বলতে চাই যে আবার ট্রাই করতে, এবং আগামী দিনগুলোও যেন তারাও যেন সেই জায়গাটায় পৌঁছতে পারেন। কারণ একবার না পারার হতাশা আমি জানি, আমি এই ফেজটা আমি পার করেছি। তার জন্য একটাই আমার বলা, যে আমাদেরকে লেগে থাকতে হবে। উই হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড উই হ্যাভ টু বি ডেডিকেটেড ইন অর্ডার টু অ্যাচিভ সাচ অ্যান এক্সট্রা অর্ডিনারি মাইলস্টোন। দিস ইজ দিস ইজ ইট ম্যাম। থ্যাংক ইউ সন্দীপ। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার আশা করি তোমার এই যাত্রাপথ অনেক অনেক স্টুডেন্টকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে এই WBCS এর লড়াইতে টিকে থাকার জন্য। আশা করি তোমার ভবিষ্যৎ কর্মজীবন অনেক উজ্জ্বল হোক। তুমি খুব ভালো প্রশাসনিক আধিকারিক হিসাবে নিজেকে মেলে ধরো, এবং তুমি যেরকমটা বললে তুমি এই যাত্রাপথে তুমি তোমার বাবাকে হারিয়েছিলে, কিন্তু বাবার স্বপ্নকে তুমি আজকে বাস্তবায়ন করতে পেরেছো। এবং আমি চাই অ্যাজ এ ফেলো কলিগ হিসাবে, উই আর নাও দ্য কলিগ, তুমি এই জায়গাটায় যখন এই চেয়ারে বসবে, এই চেয়ার থেকে এমন কিছু কাজ করে রাখবে যেটা তোমার বাবার যে মান সম্মান সেটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। তো খুব ভালো লাগলো সন্দীপ। পরবর্তীকালে আবার কথা হবে, হয়তো আবার এরকম কোনো ইন্টারভিউ যদি সময় সুযোগ আমরা দুজনেই করে উঠতে পারি আবার রাখবো। থ্যাংক ইউ ফর জয়নিং দিস সেশন। তুমি যদি আর কিছু বলতে চাও জাস্ট তাহলে আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য, আর আমাকে এত সুন্দরভাবে এই প্রিপারেশন ফেজটাতে গাইড করার জন্য। ওই এটার জন্য আমি খুব চিরঋণী আপনার কাছে ম্যাম। আমি সবসময় থ্যাঙ্কফুল যে সাপোর্টটা আমি আপনার কাছ থেকে পেয়েছি, যে মেটেরিয়ালস গুলো পড়েছি, বিশেষ করে আপনার সেই মেটেরিয়ালস গুলো যেগুলো আমি পঞ্চায়েতি রাজ তৈরি করেছিলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোল তৈরি করেছিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আমার কাছে সত্যি ম্যাম আজকে আমি ফরএভার থ্যাঙ্কফুল ম্যাম ফর এভরিথিং ম্যাম। আমি সবসময় আজকে এই জায়গাতে পৌঁছতে পেরেছি আপনাদের মতন অনেক মানুষের সহায়তায়, অনেক মানুষের গাইডেন্সে। হয়তো তাদের আমি পুরোপুরিভাবে হয়তো তাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো। আজকে এই প্ল্যাটফর্মটা আমি পেলাম, তাদেরকে প্রত্যেককে যারা আমার এই জার্নিতে যারা সঙ্গ দিয়েছে, আমার বন্ধুর থেকে শুরু করে আমার মা বাবা, আমার ফ্যামিলি মেম্বার যারা যারা রয়েছেন, হ্যাঁ, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাতে চাই। ম্যাডাম, আপনার মতো অনেক অনেক মানুষের কাছ থেকে, অনেক অনেক স্যার ম্যাডামদের কাছ থেকে আমি ইন্টারভিউ এর সময়, পার্সোনালিটি টেস্টের সময় আমি সাহায্য পেয়েছি। আমার অনেক ইউনিভার্সিটির স্যাররা আমার আমার প্রচন্ড আমাকে অনেক রকমের সাহায্য করেছেন তারা। আমি তাদেরকে প্রত্যেককেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা ধন্যবাদ জানাতে চাই, যে এত সুন্দর জার্নিটা হয়তো তাদের হয়তো যদি সাপোর্ট না থাকতো, হয়তো আমি আজকে পৌঁছতে পারতাম না। সর্বশেষে একটা জিনিসই বলতে চাই, যে আজকে আমার বাবা আমাকে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে, হ্যাঁ, বলতো বাবা যে বিডিও হিসাবে দেখতে চাই তোকে। তার আজকে স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি খুব ধন্য। এবং এই আমার আজকের আজকের অ্যাচিভমেন্ট আমি সম্পূর্ণটাই আমার বাবাকে আমি ডেডিকেট করতে চাই। আমি বাবা যেখানেই থাকুক না কেন, আজকে দেখে তিনিও হয়তো গর্বিত মনে হচ্ছেন।
ঠিক। ধন্যবাদ ম্যাম, এই ধন্যবাদ। বলেই আজকে এই ভিডিওটা শেষ করব। আর বেশি কিছু বলার নেই সন্দীপের কথা ধরে। আ এটাই আমারও জীবনের অভিজ্ঞতা। কিছু না পাওয়ার মাঝখানে অনেক কিছু পাওয়া আমাদের জীবন দিয়ে যায়। আর অনেক কিছু না পাওয়ার পর যেগুলো আমরা পাই সেগুলো আমরা বুঝতে পারি এগুলোই আমাদের জীবনের প্রাপ্তি। এগুলো নিয়েই আমাদের চলার পাথেয় হবে এবং সেগুলোই আমাদেরকে ভবিষ্যৎ জীবনে চলতে আরকি রসদ যোগাবে। তো খুব ভালো থেকো সন্দীপ। আবার পরবর্তীকালে কথা হবে। ধন্যবাদ সকলকে। আর কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবে। আর কিছু কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে মানে পুট করবে। আমি এবং সন্দীপ সবাই চাইবো তার জেনুইন অ্যান্সার দিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।